বিখ্যাত এডি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অমিত দে। তার পার্সোনাল ফাইলটা উল্টাতেই কি যেন একটা কাগজ তার কোলের উপর এসে পড়ল। কৌতূহলী হয়ে সে তুলে নিয়ে দেখল এটা তার প্রিয় বন্ধু রনেনের 1 বছর আগের চিঠি। রনেন লিখেছিল, কারমাটা থেকে মাইল 5 ভেতরে সে জলের দামে একটি ভূতের বাড়ি কিনেছে। এমনকি 3 দিনও কেটে গেছে, কিন্তু ভূতের দেখা সে পায়নি। সুতরাং অমিত যদি একবার সময় করে আসতে পারে তাহলে 2 বন্ধুতে কটা দিন মজা করে কাটানো যায়। চিঠিটা বন্ধ করে অমিত একটু হাসল। রনেনটা চিরকালের খামখেয়ালি, পয়সার অভাব নেই, যা মন চাইছে করে বেড়াচ্ছে, কিন্তু ইচ্ছে থাকলেও তারা যা হয়ে ওঠেনি। হঠাৎ তার মনে হলো, পরশু তো শুক্রবার, কটা দিন কাটিয়ে গেলে কেমন হয়। মনে হওয়া মাত্র তার মনটা নেচে উঠল। সত্যি, কতদিন যে সে কোথাও যায়নি। তখনই ড্রয়ার থেকে তার নিজের নাম লেখা প্যাডটা টেনে নিয়ে ও লিখতে বসল। প্রিয় রনেন, আশা করি ভূতেদের হটিয়ে তুই বেশ মজায় আছিস। একটু দেরি করে হলেও তোর ডাকের উপেক্ষা করার শক্তি আমার নেই জানিস তো। আমি যাচ্ছি শুক্রবার। এই পর্যন্ত লিখে হঠাৎ ও থেমে গেল। আরে, চিঠি পাবার আগেই তো সে পৌঁছে যাবে। নিজের বোকাময় নিজেই হেসে ওঠে অমিত। তারপর দলা পাকিয়ে চিঠিটা ফেলে দেয় ওয়েস্ট পেপার বাস্কেটে। রনেনকে সে দারুণ অবাক করে দেবে হঠাৎ পৌঁছে। আনন্দে অমিতের মুখে চাপা হাসি খেলে যায়। কামাটারে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। যানবাহন নেই বললেই চলে। তার উপর চৌধুরী স্ট্রিটে যেতে হবে শুনেই রিকশাওয়ালারা বেঁকে বসল। শেষকালে অতি কষ্টে ডবল টাকায় একটা রিকশা জোগাড় হলো। সেও রাজি হলো এক শর্তে, চৌধুরী স্ট্রিটের অন্তত 1/2 মাইল আগে সে নামিয়ে দেবে তাকে। অমিত তাতেই রাজি। চারদিক নিস্তব্ধ নির্জন। কদিন পরেই বোধহয় অমাবস্যা। রিকশার ক্যাচের কোচের শব্দ ছাপিয়ে রিকশাওয়ালার রাম রাম মন্ত্র জপ শোনা যাচ্ছে। নিজের মনেই হাসল অমিত। সত্যি, ভূতের ভয়েই এরা মরল। রিকশাটা থেমে গেল। অমিত তার ছোট সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়ল। ভাড়া চুকিয়ে এগোতেই রিকশাওয়ালা ফিসফিস করে বলল, এখানে না এলেই ভালো করতেন বাবু, একটু সাবধানে থাকবেন। কথাটা বলেই সে গাড়ি নিয়ে ফিরে গেল। অমিত ওর ভয় দেখে বিরক্তিতে ভ্রু কুচকাল, তারপর এগিয়ে চলল। খানিক দূর যাবার পর গোলাপের মিষ্টি গন্ধ নাকিয়ে আসতেই তার মনে পড়ল, রনেন লিখেছিল জমিদার বাড়ির ঠিক আগেই প্রায় 1/2 মাইল জুড়ে ছিল গোলাপ বাগান। হয়তো এখনো কোথাও না কোথাও ফুটে আছে 2-4টি ফুল। আর একটু এগোতেই দেখল বিরাট একটা অট্টালিকা। অমিত বুঝল এই সেই চৌধুরী স্ট্রিট, যেটা রনেন লিখেছে। কিন্তু বাড়ির কোথাও এতটুকু আলো চিহ্নও নেই। তবে কি রনেন আর এখানে থাকে না? না ঘুমিয়ে পড়েছে সব? হাত ঘড়িটা একবার দেখে নিল অমিত। রাত 8টা। তা গ্রামে এটা রাতই বটে। পাঁচিলের বেড়ার পাশে একটা লোহার গেট। সেখান থেকে রনেনের নাম ধরে সে অনেক ডাকল, সাড়া পেল না। তখন লোহার গেটের গায়ে আটকানো শেকলটা ধরে গেটের গায়ে জোরে জোরে ঠুকতে লাগলো। ঝনঝন শব্দ হতে লাগলো। হঠাৎ সামনে এসে একজন লোক দাঁড়ালো। দেখে মনে হলো এই বাড়ির দারোয়ানই হবে। অন্ধকারে তার চোখগুলো জ্বলছে। দরজাটা খুলে সে সরে দাঁড়ালো। অমিতকে জিজ্ঞেস করলো, রনেন আছে? লোকটা কোনো কথা না বলে ইশারা করে বাড়িটা দেখিয়ে দিল। অমিত গেট থেকে বেশ খানিকটা হেঁটে বিরাট গাড়ি বারান্দা তলায় পৌঁছাতেই দরজা খুলে বেরিয়ে এলো রনেন। হাতে হারিকেন, সাদা পায়জামা পাঞ্জাবি পরা। অমিতকে দেখে আনন্দে ওর চোখ দুটো চকচক করে উঠল। বলল, আরে অমিত, তুই এসেছিস? চল উপরে যাই। তোর বৌদি কখন থেকে তোর জন্য রান্না করে অপেক্ষা করছে। সিঁড়িতে উঠতে উঠতে থমকে গেল অমিত। অবাক হয়ে বলল, রান্না করে অপেক্ষা করছে মানে? তোরা কিভাবে জানলি আজ আমি আসবো? নিশ্চয়ই, তোর চিঠিতে তো সেরকমই লেখা ছিল। তবে ছেলে বটে তুই, চিঠিটা শেষ না করেই পোস্ট করেছিলি। ভাগ্যিস তোর হাতে লেখাটা চিনতাম। অমিত রনেনের মুখের দিকে বোকার মতো তাকিয়েছিল। অবিশ্বাসের সুরে বলল, কি যা তা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। রনেন ওকে টেনে নিয়ে আসে দোতলায় বসার ঘরে। মেহগুনি কাঠের টেবিলের উপর থেকে তুলে নেয় একটা দলা পাকানো চিঠি। বলে, এই নে তোর চিঠি।
এবার বিশ্বাস হচ্ছে তো? অমিত সেই আদো অন্ধকারে প্রচণ্ড চমকে উঠল। অমিত ভেবে পেল না কি করে তার নিজের হাতে দোমড়ানো ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেওয়া চিঠিটা তার আগে 170 মাইল দূরে উড়ে এলো। ব্যাপারটা তোলেই ভাবার আগেই ঘরে ঢোকে সুজানা, রনেনের স্ত্রী। এই প্রথম সে সুজাতাকে দেখল তা নয়, এর আগেও দেখেছে, কিন্তু আজ যেন মনে হচ্ছে সুজাতা রক্তশূন্যতা রোগে ভুগছে। সুজাতা হাসল কেমন করুণ করে, বলল, সেই এলেন, অথচ দুদিন আগে এলেন না কেন? রনেন অমিতকে কোনো চিন্তা করার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি বলে ওঠে, সারাদিন ট্রেন জার্নি করে তুই নিশ্চয়ই খুব ক্লান্ত। চল তোর ঘর দেখিয়ে দেই। তারপর সুজাতার দিকে ফিরে বলে, সুজাতা, তুই বরং তাড়াতাড়ি ওর খাওয়াটা দিয়ে দাও, ও শুয়ে পড়ুক, কাল জমিয়ে গল্প করা যাবে, কি বলিস? অমিত কোনো রকমে মাথা নাড়ে। কথাটা সত্যি, ওর খুব ক্লান্ত লাগছে। তার উপর ওদের কথাবার্তা কেমন যেন হেয়ালি ভরা। অমিত নিজের মনে আবোল তাবোল চিন্তা করতে করতে রনেনকে অনুসরণ করল। লম্বা দালানের দুধারে সারবন্দি ঘর পেরিয়ে ওরা এসে দাঁড়ালো বাগানের দিকে দক্ষিণের ঘরে। ঘরের মধ্যে সবকিছু সুন্দরভাবে গোছানো, সাদা ধপধপে বিছানা, টেবিলের উপর হারিকেন, ঘরের এক কোণে জগ আর গ্লাস। অবাক হয়ে তাকালো অমিত রনেনের দিকে। ও হাসছে, বলল, কি পছন্দ হয়? অমিত বলে, এ যে রাজকীয় ব্যাপার, পছন্দ হবে না মানে? অমিত আবার জিজ্ঞেস করতে যাচ্ছিল কি করে আগে থেকে তার জন্য এমন গুছিয়ে রাখা হলো। মনে পড়ল সেই চিঠির কথা। ব্যাপারটা তার কাছে এখনো পরিষ্কার হলো না। হঠাৎ তার মনে পড়ল দারোয়ানটার কথা। রনেন তখনও দাঁড়িয়েছিল। অমিত বলল, হ্যাঁ রে, আমাকে যে গেট খুলে দিল সে কি তোদের দারোয়ান না মালি? রনেন অন্য মানুষের মতো ফিসফিস করে বলে, লক্ষ্মণ। অমিত বলল, হ্যাঁ, ওকে। রনেন তেমনইভাবে উত্তর দিল, যক্ষ, ছোটবেলার গল্পে পড়িসনি? অমিত রনেনকে ঝাঁকুনি দিয়ে বলে, এই রনেন, কি সব যাতা বলছিস? তোর হলোটা কি বলতো? রনেন তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, ও, আমি তোর সঙ্গে ঠাট্টা করছিলাম, তুই কি ভয় পেলি নাকি? ও আসলে জমিদার আমলে পুরনো চাকর, লক্ষ্মণ। সবাই চলে গেলেও ও এই বাড়ি ছেড়ে যেতে পারেনি, সারা রাত পাহারা দেয়। তারপর খুব ব্যস্ত হয়ে বলে, নে নে, অনেক রাত হলো, মুখ হাত ধুয়ে খাবি, চল। অনেক রাতে খাওয়া দাওয়া সেরে অমিত নিজের ঘরে ফিরে খোলা জানালার ধারে এসে দাঁড়ালো। নিচে বাগান থেকে ভেসে আসছে ফুলের গন্ধ। ঠান্ডা হাওয়ায় জোরে জোরে নিঃশ্বাস নিতে শরীরটা যেন অনেক হালকা হয়ে গেল তার। আকাশে অসংখ্য তারা। অমিত ভাবে, কলকাতার আকাশে তো এদের দেখা যায় না। আসলে অমাবস্যার গাঢ় অন্ধকারে তারা চুপচাপ হয়ে ফুটে ওঠে। হঠাৎ চোখ পড়ল বাগানের দিকে। লোহার গেটের কাছে দাঁড়িয়ে আছে লক্ষ্মণ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এত দূর থেকেও অমিত লক্ষ্য করল তার চোখ দুটো জ্বলছে। অমিতের চোখে চোখ পড়তেই ও সরে গেল। দারুণ এক অস্বস্তি নিয়ে অমিত বিছানায় এসে শোল, কিন্তু কিছু ভাববার আগেই গভীর ঘুমে তলিয়ে গেল। কত রাত কে জানে। হঠাৎ অমিতের ঘুম ভেঙে গেল। ও চমকে উঠল। সেই অন্ধকার ঘরে রনেন দাঁড়িয়ে আছে তার বিছানার পাশে। কি ভেবে অমিত সাড়া না দিয়ে চুপ করে শুয়ে রইল। রনেন একটা মোটা চাদর দিয়ে যত্ন করে অমিতের গায়ে ঢাকা দিয়ে দিল, তারপর চলে গেল। অমিত হাসল। আগে থেকে ভূতের বাড়ি শুনে সবকিছুতেই তার এখন চমক লাগছে। সে গায়ে চাদরটা ঠিক করে আরাম করে পাশ ফিরে শুল। সত্যিই তা শীত করছিল বলেই ঘুমটা ভেঙে গিয়েছিল। সকালের গ্রাম্য পরিবেশ, পাখির ডাক, বাতাসে লাল মাটির গন্ধ সব মিলিয়ে অমিতকে রীতিমতো মুগ্ধ করে তুলল। চায়ের টেবিলে দুধের গ্লাস নিয়ে বসেছিল রনেনের 4 বছরের মেয়ে নয়না। ভারী মিষ্টি মেয়ে। অমিতের সঙ্গে ওর খুব ভাব হয়ে গেল। সুজাতা চা ঢালছিল। রনেন ঢুকলো হাসতে হাসতে। কিরে, রাতে ঘুম হয়েছিল তো? অমিত তাকালো হাসি মুখে, বলল, আমি তো বেশ আরামে ঘুমিয়েছি। তোর কি ব্যাপার বলতো? রাতে ঘুমোস না নাকি? মাঝরাতে আমার তদারকি করতে গিয়েছিলি? রনেন চা খেতে গিয়ে থমকে যায়। হঠাৎ কি কাজ মনে পড়ায় সুজাতা ঘর ছেড়ে বেরিয়ে যায়। রনেন অবাক হয়ে বলে, আমি তোর ঘরে? পাগল হয়েছিস? অমিত চোখ বড় বড় করে বলে,
তুই গতকাল রাতিতে আমার ঘরে যাসনি? মাথা নাড়ে নরেন। তুই তো দরজায় খিল দিয়ে শুয়েছিলি। অমিত সায় দেয়। তবে এতক্ষণে অমিতের খেয়াল হয়, সত্যিই তো। তবে কি সে স্বপ্ন দেখল? কিন্তু তা কি করে হয়? নয়না হাত ধরে টানে। চলো কাকু, বাগানে চলো, আমার সাথে খেলবে। রনেন তাড়াতাড়ি বলে, সেই ভালো। নয়না, তুমি বরং কাকুকে বাগানটা দেখাও, আমি ততক্ষণ বাজারটা ঘুরে আসি। নয়না হতভম্ব অমিতকে টানতে টানতে নিয়ে যায় বাড়ির পেছনের দিকে। আম, জাম, পেয়ারা, কাঁঠালের বড় বড় গাছ, অনেক সুন্দর একটা বাগান। বাগানের এক কোণে একটা দোলনা। দোলনাটা এমনভাবে দুলছে, দেখে মনে হচ্ছে কেউ যেন দোলনাটাতে বসে আছে। কি সব ভাবতে ভাবতে হঠাৎ অমিতের খেয়াল হলো নয়না নেই। অমিত নয়নার নাম ধরে ডাকতেও সাড়া দিল। অমিত দেখল নয়না কার সঙ্গে যেন কথা বলে চলেছে নিজের মনে। অমিত তার কাছে গিয়ে দাঁড়াতেই নয়না বলল, দেখো কাকু, ঝুমুর তোমাকে দেখে পালিয়ে গেল। ঝুমুর কে নয়না? ঝুমুরকে চেনো না? আগে এই বাড়িটা ওদের ছিল, রোজ আমার সঙ্গে খেলা করে, কিন্তু কেউ এলে পালিয়ে যায়। অতি সাহসী অমিতের শরীরে কাঁটা দিয়ে ওঠে। ও নয়নাকে নিয়ে বাড়ির সামনে চলে আসে। লোহার গেট থেকে কাকর বিছানা কি সুন্দর রাস্তা চলে গেছে বাড়ির সদর পর্যন্ত। দুধারে ঝাউ, গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপের বাগান। অমিতের মন কিন্তু সেদিকে নেই। তার মনে হচ্ছে কোথায় যেন কি একটা ঘটে চলেছে। কাল রাতে রনেনের কাছে সে এই বাড়ির জমিদার স্বপন চৌধুরীর কথা শুনেছে। বড় ট্র্যাজেডি। স্বপন চৌধুরীর বৈমাত্রের ভাই বিলাস চৌধুরী, তার সঙ্গে স্বপনের বিষয় সম্পত্তি নিয়ে মামলা চলে দীর্ঘ 30 বছর। ক্রমশ স্বপন চৌধুরী ডেনার দায়ে আখণ্ড ডুবে যান। এই সময় খবর আসে তিনি মামলায় হেরেছেন। কোর্ট থেকে বাড়ি ছেড়ে দেবার আদেশ হয়। স্বপন চৌধুরী তখন দারুণ দুরবস্থা। একমাত্র খাস চাকর লক্ষ্মণ, স্ত্রী রূপরেখা আর কন্যা ঝুমুর ছাড়া কেউই তার পাশে নেই। এই সময় লক্ষ্মণ তাকে একটা বুদ্ধি দিল। স্বপন চৌধুরী ভাইকে বলে পাঠালেন তার অমূল্য কতগুলি রত্ন আছে, যেগুলো তিনি গোপনে ভাইকে দিয়ে চলে যাবেন। কিন্তু কেউ জানবে না এই কথা। সন্ধ্যাবেলা বিলাসকে একা আসতে হবে তার কাছে। দূরে লোকজন রেখে বিলাস একাই বাড়িতে ঢুকলেন। স্বপন চৌধুরীর মিষ্টি ব্যবহারে খুশি হলেন। লক্ষ্মণ তার জন্য তৈরি করে আনলো বাদামের শরবত। বিলাস চৌধুরী জিতে যাবার আনন্দে তন্ময় ছিলেন। কোনো রকম সন্দেহ করলেন না। এক নিঃশ্বাসে খেয়ে নিলেন। সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীর নীল হয়ে গেল। সে রাতে বিলাস চৌধুরীর লোকজন মনিবের দেরি দেখে ঘরে ঢুকে পড়ে। ততক্ষণে স্বপন চৌধুরীর সব কাজ শেষ। বিলাসকে হত্যা করার পর সে নিজের মেয়ে, বউকেও হত্যা করে, নিজেও বিষ খেয়েছে। কিন্তু যতদূর মনে পড়ে, অমিতকে লক্ষ্মণ সম্বন্ধে রনেন বলেছিল মনির যে ভেতরে ভেতরে নিজেদের মারবারও চিন্তা করছিল, লক্ষ্মণ তা বুঝতে পারেনি। স্বপন চৌধুরীর মৃত্যুর পর সে পাগলের মতো হয়ে যায়। বাড়ি বিক্রির সময় লক্ষ্মণ এখানে থাকে শুনে সে বাড়ি কিনেছিল। অমিত ভাবে রনেনকে জানানো দরকার নয়না আর ঝুমুরের ব্যাপারটা। রনেনকে খুঁজতে খুঁজতে অমিত বড় হল ঘরে এসে পৌঁছায়। পুরো কার্পেট দিয়ে মোড়া মেঝে, ঘরের দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং, হয়তো জমিদারদের পূর্বপুরুষের। ওধারের দেওয়ালে একটা বাচ্চা মেয়ে ছবি একটু হেলে ছিল। অমিত সেটা সোজা করতে গিয়েই দেখল ছবির পেছনে একটা ছোট্ট পেতলের হাতল। কৌতূহলী হয়ে সেটা টানতেই সেখানে ফুটে ওঠা একটা দরজা। অমিত তার ভেতরে ঢুকল। একটু লম্বাটে ধরনের আগাগোড়া কাচের একটা ঘর, কতগুলো চেয়ার আর টেবিল দিয়ে সাজানো মন্ত্রণা কক্ষ। নিজের মনেই চিন্তা করলো অমিত, ঘরটা কতদিন বন্ধ কে জানে। একটা ভ্যাপসা গন্ধে ওর গা গলিয়ে ওঠে। তাড়াতাড়ি ও কাচের একটা জানালা খুলে দেয়। এক ঝলক ঠান্ডা হাওয়া ওকে ঝাপটা মারল। কেন যেন হাওয়াটাকে অমিতের মনে হলো মৃত্যুর মতো শীতল কারো দীর্ঘশ্বাস। ওধারে আরেকটা দরজা। তাহলে এই দরজাতে অন্য ঘরে যাওয়া যায়? ঠিক দরজার উপর এক সুন্দরী মহিলার বড় তৈলচিত্র। অমিতের মনে হয় ছবিটা যেন চুম্বকের মতো তাকে টানছে। একই ছবিটা কি জীবন্ত?
অমিত পরিষ্কার দেখল মহিলার চোখের পাতা ওঠানামা করছে। চোখ দুটো রগড়ে আবার তাকালো সে। না, কোনো ভুল নেই। দিনের বেলাতেও অজানা আতঙ্কে তার গা ছমছম করে উঠল। কিন্তু কি আশ্চর্য, ও এক পাও নড়তে পারছে না। ওর পা দুটো পাথরের মতো ভারী হয়ে গেছে। কাচের জানলাটা হঠাৎ আপনা থেকেই বন্ধ হয়ে গেল। চারিদিকে শোনা গেল মেয়েলি কিলকিল হাসি। অমিত দেখছে ছবিটা তাকে ডাকছে হাতছানি দিয়ে। অমিত মন্ত্রমুগ্ধের মতো এক পা করে এগিয়ে যেতে লাগলো ছবির দিকে। ছবির ভেতর থেকে দুটি কোমল হাত বেরিয়ে এলো অমিতের গলা লক্ষ্য করে। ঠিক সেই সময় দরম করে দরজা খুলে এসে দাঁড়ালো সুজাতা। বলল, চলুন, খাবার দিয়েছি। অমিত যেন প্রাণ ফিরে পেল। ছবির দিকে তাকিয়ে দেখল সেখানে জীবনে কোনো লক্ষণই নেই। সুজাতার সঙ্গে নিঃশব্দে সে বেরিয়ে এলো। মনে মনে সুজাতার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল। ঠিক ওই মুহূর্তে সুজাতা না গিয়ে পড়লে তার কি যে হতো বলা যায় না। কিন্তু মুখে সে কিছুই বলল না। সব ব্যাপারটা নিজের মনের ভিতর লুকিয়ে রাখল। হয়তো সবটাই তার মনের ভুল, নয়তো রনিনা দিনের পর দিন কিভাবে আছে এখানে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু গড়িয়ে নিল অমিত। কলকাতায় সারাদিন কাজ আর কাজ, বিশ্রাম হয় না। এখানে সুযোগ পেয়েছে, তাই সে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে এলেও শুয়ে থাকে বিছানায়। এমন সময় দরজায় ঠকঠক শব্দ। হয়তো সুজাতা বা রনেন চা নিয়ে এসেছে। অমিত চট করে টর্চটা নিয়ে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দেয়। কিন্তু এ কি, লক্ষ্মণ কেন এই সময়? অমিতের বিহবল চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে একটা কাচের গ্লাস এগিয়ে দেয়। বলে, বাদামের শরবত। বাবু পাঠালেন। বাদামের শরবত চায়ের বদলে? কেমন খটকা লাগলো অমিতের মনে। আর সুজাতা বা রনেন না এসে লক্ষ্মণের হাত দিয়েই বা পাঠালো কেন? অমিতকে দ্বিধাগ্রস্ত দেখে লক্ষ্মণের চোখ দুটো যেন জ্বলে উঠল। হঠাৎ অমিত শুনল রনেন যেন তাকে বলছে, পালা অমিত, পালা। তখনই তার মনে পড়ে গেল রনেনের কাছে শুনেছিল এই বাদামের শরবতে বিষ মিশিয়ে জমিদার স্বপন চৌধুরী তার ভাইকে হত্যা করেছিল। তবে কি লক্ষ্মণ তাকেও হত্যা করতে চায়? না, তাকে পালাতে হবে। কিন্তু কি করে? দরজা আটকে দাঁড়িয়ে আছে লোকটা। অমিত চোখের পলকে পাশ কাটিয়ে ছুটে যায় দালানে। চিৎকার করে ওঠে, রনেন, তুই কোথায়? ছুটে আসছে লক্ষ্মণ, কান ফাটানো হাসি হাসছে। অমিত রনেনের ঘরের সামনে এসে দেখে দরজা বন্ধ। প্রাণের দায়ে বন্ধ দরজাটায় ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। কিন্তু ঘরের মধ্যে এগুলো কি? সাদা কাপড়ে ঢাকা তিনটি মৃতদেহ। হতভম্ব অমিতের পাশে এসে দাঁড়িয়েছে লক্ষ্মণ। বলছে, শোনো, এর কেউ আমার মনিব নয়। আমার মনিব ছিল একজন, সে রাজা বাবু। আমি ওদের বিষ দিয়েছি, তোমাকেও দেব। এ বাড়িতে রাজা বাবুরা ছাড়া আর কাউকে আমি থাকতে দেব না, বুঝেছ? খপ করে লক্ষ্মণ ওর হাতটা চেপে ধরল। ওহ, কি ঠান্ডা শক্ত সেই হাত। অমিতের শরীরে কাঁপুনি লাগলো। হাতটা ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু অমানসিক শক্তি লোকটার শরীরে। হঠাৎ অমিতের মনে হলো ঘর ছেড়ে বেরোনোর সময় টর্চটা হাতেই ছিল। সেটা জেলে লক্ষ্মণের চোখের উপর ফেলতেই হাতটা আলগা হয়ে যায় লক্ষ্মণের। আর সে সুযোগে অমিত ছুটে চলে পাগলের মতো। সিঁড়ি পেরিয়ে লোহার গেটের কাছে পৌঁছাতেই কে যেন তাড়াতাড়ি দরজা খুলে দিল। বিভ্রান্ত অমিত খেয়াল করল না। লক্ষ্য করলেই দেখতে পেত রনেন ছাড়া আর কেউ নয়। তার মুখে অমিতের জন্য অজানা আশঙ্কা ছায়া ফুটে উঠেছে। গেট পেরিয়ে অমিত ছুটে চলল রাস্তা ধরে। পেছনে না তাকাতেও সে বুঝতে পারল লক্ষ্মণ তার সঙ্গ ছাড়েনি। ছুটতে ছুটতে চওড়া পথের উপর এসে পড়ল সে।
এমন সময় একটা তীব্র আলো আর গাড়ির শব্দ। জ্ঞান হারিয়ে পথের উপর লুটিয়ে পড়ার মুহূর্তে অমিত দেখল তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে একটা জিপ। যখন জ্ঞান হলো, অমিত দেখল একটা নরম বিছানায় সে শুয়ে আছে। রাত তখন গভীর। ওর সামনে বসে আছে মাঝবয়সী এক সুদর্শন পুরুষ। অমিত চারিদিকে তাকিয়ে প্রশ্ন করে, আমি কোথায়? পরক্ষণেই কে যেন মনে হতে ধরপড় করে উঠে বসতে যায়, পারে না। সমস্ত শরীরে অসম্ভব ব্যথা। লোকটি নরম সুরে বলে, উঠবেন না, আপনি বিশ্রাম করুন, আপনার কোনো ভয় নেই। আমি ব্রিজমোহন, এসডিও। আমার গাড়ির সামনে আপনি অজ্ঞান হয়ে যান। কি হয়েছিল বলুন তো? অমিত নিজের পরিচয় দিয়ে সব কথা খুলে বলে। শেষে অনুরোধ করে, এই বেলা চলুন, খুনের জায়গাটা দেখবেন, এখনো লাশ পড়ে আছে। এর একটা কিনারা করতেই হবে আপনাকে। যত টাকা লাগে আমি দেব। রনেন যে আমার ভাইয়ের মতো ব্রিজমোহন বাবু। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে বলুন তো, ওই জমিদার বাড়ি সম্বন্ধে আপনি কতটুকু জানেন? অমিত রনেনের কাছে যতটুকু শুনেছিল বলে। সব শুনে চেয়ারে হেলান দিয়ে বসলেন ব্রিজমোহন। বললেন, দেখো অমিত, তুমি অনেক ছোট, আমার ছেলের বয়সী। তোমাকে তুমি বলে রাগ করবে না তো? আরে না না, কি বলেন, আপনি আমাকে তুমিই বলুন। বেশ, তুমি যতদূর জানো তার পরেরটা শোনো। জমিদার বংশ শেষ হবার পর লক্ষ্মণ একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। অমিত অবিশ্বাসের ভঙ্গিতে বলে, কিন্তু? ব্রিজমোহন ইশারায় ওকে থামিয়ে দেন। বলেন, আমাকে শেষ করতে দাও। এরপর বাড়িটা কিনল তোমার বন্ধু, কিন্তু দুঃখের বিষয় 7 দিনের মধ্যেই সব শেষ। এক অমাবস্যার সন্ধ্যায় তাদের 3 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তের ভার পড়ল আমার উপর। কিন্তু আশ্চর্য, লক্ষ্মণের অশরীরী আত্মা ওই বাড়ির ত্রিসীমানায় আমাকে ঢুকতে দিত না। তারপর এক অমাবস্যার রাতে ওর সঙ্গে আমার প্রচণ্ড সংঘর্ষ হলো। অমিতের সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে। ব্রিজমোহনকে থামিয়েও বলে ওঠে, কিন্তু তা কি করে হয়? আমি আজ সকালেও ওদের সাথে গল্প করেছি, একসাথে খেয়েছি। ব্রিজমোহন হাসেন। ওসব তোমার মনের ভুল। আজ অবধি কেউ ওই পোড়ো বাড়িতে থাকতে পারেনি। লক্ষ্মণ কাউকে থাকতে দেয় না। অমিত ব্রিজমোহনের কথা মেনে নিতে পারে না। রীতিমতো উত্তেজিত হয়ে বলে ওঠে, বিশ্বাস করুন, আমি ছিলাম। বেশ, না হয় চলুন একবার ওখানে। আমার কথাটা যে সত্যিই, আমি তা প্রমাণ করে দেব। দোতলার দক্ষিণ ঘরে এখনো আমার সুটকেসটা পড়ে আছে। যাবেন একবার ব্রিজমোহন বাবু? ব্রিজমোহন অন্য মানুষের মতো জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন। তখনও ভোর হতে একটু বাকি আছে। উনি হঠাৎ উঠে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বললেন, ঠিক আছে, এখনো সময় আছে, এই বেলা চলো। কিসের সময় কথা উনি বললেন তা বুঝতে না পারলেও অমিত আর প্রশ্ন করল না। ব্রিজমোহনের জিপ এসে দাঁড়ালো পৌর বাড়ির লোহার গেটের সামনে। বহুদিনের অব্যবহারে জং ধরা গেটটা শক্ত হয়ে গেছে। তার চারপাশে মাকড়সার জাল আর ধুলো, আগাছায় ভরে গেছে চারিদিক। অমিত অবাক হলেও বাইরে প্রকাশ করল না। গায়ের জোরে গেটটাকে অতি কষ্টে ফাঁক করে ওরা ভেতরে ঢুকল। কোথায় সে বাগান? তার বদলে চারিদিকে শুধু জঙ্গল আর সাপখোপের আড্ডা। একই ভেলকি। প্রচণ্ড উত্তেজনায় অমিত দ্রুত পায়ে এগিয়ে গেল গাড়ি বারান্দার নিচে। পরশুরাতে যে সদর দরজা খুলে বেরিয়ে এসেছিল রনেন, সে দরজায় ঝুলছে তালা। দেখলেই বোঝা যায় বছরখানেক সে দরজা একবারও খোলা হয়নি। হতভম্বের মতো অমিত তাকালো পেছনে দাঁড়ানো ব্রিজমোহনের দিকে। তার মুখে তখনও হাসি লেগেছিল। অমিত তাকে কি যেন বলতে গিয়ে থেমে গেল। দরজার পাশে ওটা কি? তার সুটকেসটা না? দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সেটা খুলে ফেলল অমিত। এ কি? ঠিক যেমনভাবে কলকাতা থেকে জামা কাপড় গুছিয়ে এনেছিল তেমনি পাট না ভাঙা অবস্থায় গোছানো রয়েছে। অথচ তা পরিষ্কার মনে আছে, 2 দিন সে নিজের হাতে এগুলোকে ব্যবহার করেছে। সুটকেসের দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে সে। ব্রিজমোহন এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে স্নেহের স্বরে বলেন, চলো, তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। ডাউন ট্রেন আসার সময় হয়ে গেছে।
মন্ত্রমুগ্ধের মতো বিনা বাক্যে অমিত ব্রিজমোহনকে অনুসরণ করে। এমনকি ট্রেনের কামরায় বসেও তার খেয়াল হলো না টিকিটটাও কেটে দিয়েছেন ব্রিজমোহন। যখন খেয়াল হলো তখন ব্রিজমোহন চলে গেছেন। অমিত দেখল ঠিক জানালার সামনেই দাঁড়িয়ে আছেন স্টেশন মাস্টার। গার্ড হুইসিল দিয়ে দিয়েছে। অমিত ব্যস্ত হয়ে ডাকে তাকে, এই যে শুনছেন? স্টেশন মাস্টার নিজে বাঙালি, তাই বাঙালি দেখে কৌতূহলী হয়ে এগিয়ে আসে। বলে, কি ব্যাপার? অমিত বলে, আমার একটা কাজ করে দেবেন দয়া করে। ভ্রু কুচকে ওঠে স্টেশন মাস্টারের। বলে, কি কাজ? দয়া করে এসডিও ব্রিজমোহন বাবুকে আমার অসংখ্য ধন্যবাদ জানাবেন। উনি আমাকে রীতিমতো ঋণী করে রাখলেন। কেমন যেন একরকম করে তাকালো স্টেশন মাস্টার অমিতের দিকে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল তো। যে লোকটা আজ 9 মাস আগে খুন হয়ে গিয়েছে তাকে আমাকে ধন্যবাদ দিতে যেতে হবে? খুব তো। অমিত আরো একবার থরথর করে কেঁপে উঠল।